সাপেরা ফনা তুলে রাজকন্যার সামনে চলে আসে, আর রাজকন্যা ভয় পেয়ে তলোয়ার ফেলে দেয়। রাজকন্যা, আগেই বলেছিলাম এত সাহস দেখাতে যাবেন না। শুনলাম রাজকন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা, আপনিও শুনেছেন? শুনবো না আবার? সবখানে তো শোরগোল পড়ে গেছে, তা কোনো খোঁজ পেলি রাজকন্যার? না রাজকন্যা, আপনি বাচ্চাদের মতো কথা বলছেন দেখছি। আমি যদি মন্ত্রী মশাইয়ের গুপ্তচর হতাম তাহলে কি প্রাসাদে চুরি করতে যেতাম? বৈদ্যমশাই, মহারাজকে কেমন দেখছেন? মন্ত্রী মশাই, চিন্তা করবেন না, মহারাজের জ্ঞান যেন না ফেরে সেই ব্যবস্থায় আমি করব। সামির, আমার সাথে এসো না, আমার পেছনে হাঁটো। কিন্তু রাজকন্যা, এটা পাহাড়ি রাস্তা, এখানে যখন তখন বিপদ ঘটতে পারে। রাজকন্যা, আমার মনে হয় সামি ঠিকই বলেছে। আপনি সামিরের পাশে থেকে ধীরে ধীরে পথ চলুন। আমার যাই হয়ে যাক, তাতে তোমার কি? তাছাড়া ভুলে যেও না, আমি রাজকন্যা, আমি ভীতু কোনো সাধারণ কন্যা নই। আর সুখ পাখি, তুই অন্তত চুপ থাক, আমাকে রাগিয়ে দিস না। রাজকন্যা সামির আর সুখ পাখি নীল পাহাড়ের কাছাকাছি পৌঁছে গেল। নীল পাহাড়ের কাছাকাছি পৌঁছতেই অনেকগুলো সাপ মিলে রাজকন্যার রূপকুমারীকে ঘিরে ধরে। রাজকন্যা, সাবধান, একেবারে ওদের সামনে যাবেন না। আপনাকে কতবার বললাম আমার সাথে সাথে চলুন, আপনি একা একা যেতে গিয়ে দেখলেন তো কি হলো। সামির, আমার রাজকন্যাকে বাঁচাও তুমি। এই সাপগুলো দেখেই বোঝা যাচ্ছে এরা বিষধর সাপ, যে কোনো সময় ছোবল দিতে পারে। ভয় পাস না সুখ পাখি, তলোয়ার সাথে নিয়ে বের হয়েছি আমি। রাজকন্যা এমনটা বলে তলোয়ার বের করে সাপেদের আক্রমণ করতে যায়, আর সাপেরা ফনা তুলে রাজকন্যার সামনে চলে আসে, আর রাজকন্যা ভয় পেয়ে তলোয়ার ফেলে দেয়। রাজকন্যা, আগেই বলেছিলাম এত সাহস দেখাতে যাবেন না। দেখুন, আমার কথা শুনুন, আপনি এই স্থানেই থাকুন, একদম নড়াচড়া করবেন না। রাজকন্যা, ওখানেই দাঁড়িয়ে থাকুন, সামিরের কথা শুনুন। সামের সাহসী যোদ্ধার মতো নিজের তলোয়ার হাতে নিয়ে সাপেদের সামনে গিয়ে দাঁড়ায়। এই নাগেদের দল, রাজকন্যাকে কেন আক্রমণ করছিস? সাহস থাকে তো আমাকে আক্রমণ করে দেখা। সামিরের কথা শেষ হতে না হতেই সাপেরা সামিরকে ঘিরে ধরে আর সামিরকে ছোবল মারার চেষ্টা করে, কিন্তু সামির একে একে সব সাপেদেরকে মেরে ফেলে। সামির, তোমার তো অনেক সাহস। সুখ পাখি, আমি তোকে কতবার বলেছি অপরিচিত কাউকে তুমি করে বলবি না, আপনি করে বল। ও তুমি করে বললে এতে আমার কোনো সমস্যা নেই রাজকন্যা, এবারে চলুন, আর কোনো বিপদ হবে না আশা করি। সামির, তুমি আমাকে দুইবার বিপদের হাত থেকে বাঁচালে, আমি কৃতজ্ঞ তোমার প্রতি। বেশ, এবার চলুন রাজকন্যা, আমাদের দ্রুত কাজ শেষ করতে হবে। সামির, রাজকন্যা এবং সুখ পাখি নীল পাহাড়ের নিচে চলে আসে। নীল পাহাড়ের নিচে নীল নীল মাটির ঢিবি দেখে রাজকন্যা খুব খুশি হয়ে যায়। সুখ পাখি, ওই তো নীল মাটি, দেখ দেখ। সামান্য এই নীল মাটি দেখে কেউ এত খুশি হয়? এটা জানলে গত রাতে ফুলের পরিবর্তে আমি আপনাকে নীল মাটি দিতাম। তুমি কি আমার সাথে মজা করছো? তুমি কি জানো একজন রাজকন্যার সাথে মজা করার পরিণাম কি হতে পারে? সেসব আমি জানি রাজকন্যা, কিন্তু রাজকন্যা, একটা প্রশ্ন মনের ভেতরে রয়ে গেল। এই নীল মাটি দিয়ে আপনি করবেনটা কি? কি এমন প্রয়োজন এই নীল মাটির যে নিজের জীবন বাজি রেখেছেন? ওদিকে মন্ত্রী চলে যায় নিজের মা কৌশলার কাছে। কিরে পুত্র, শুনলাম রাজকন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মা, আপনিও শুনেছেন? শুনবো না আবার? সবখানে তো শোরগোল পড়ে গেছে, তা কোনো খোঁজ পেলি রাজকন্যার? না মা, কোথাও খুঁজে পাইনি। জানি না রাজকন্যা হুট করে কোথায় চলে গেল, কেউ নাকি তাকে কোথাও খুঁজে পাচ্ছে না, তল্লাশি চলছে। পুত্র, যেভাবেই হোক রাজকন্যাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো,
ভুলে যেও না, রাজকন্যা না থাকলে তুমি কিছুতেই এই রাজ্যের রাজা হতে পারবে না। একমাত্র রাজকন্যাকে বিয়ে করলেই তুমি রাজা হতে পারবে। মা, চিন্তা করবেন না, ক্ষমতা আর শক্তির জোরে সবকিছুই করা সম্ভব। রাজকন্যা না থাকলেও আমি রাজা হতেই পারবো। ভুলে যেও না পুত্র, তুমি যদি শক্তির জোরে সিংহাসন দখল করো তবে তোমাকে কেউ রাজা বলে মানবে না, প্রজারা বিদ্রোহ করবে। যারা বিদ্রোহ করবে তাদের গর্দান নিয়ে নেব আমি, তখন তো আর বিদ্রোহ করতে পারবে না, তাই না মা? আহ পুত্র, অযথা মাথা গরম করো না। আমার নাম কৌশল্যা, কৌশলে সব কাজ করাই আমার ধর্ম। মনে রেখো, একজন বুদ্ধিমান রাজা হলো সেই যে প্রজাদের সামনে নিজেকে ভালো হিসেবে প্রকাশ করে। তুমি যদি সিংহাসনে বসতে না বসতে খুন করতে শুরু করো তবে অন্য রাজ্যের রাজার সাহায্য নিয়ে প্রজারা তোমার ক্ষতি করতে পারে। বেশ মা, আপনার উপদেশ আমি মেনে চলবো। তবে যাও, যেখান থেকে পারো রাজকন্যাকে খুঁজে নিয়ে এসো। তুমি নিজে যাবে রাজকন্যাকে খুঁজতে। কৌশল্যার কথা মতো মন্ত্রী কিছু প্রহরী নিয়ে আলোচনা করে রাজকন্যাকে খুঁজে বের করার জন্য। মন্ত্রী মশাই, রাজ্যের সবখানে রাজকন্যাকে খোঁজা শেষ। আপনি এখন নতুন করে কোথায় খুঁজতে যাবেন? এই রাজ্যের জঙ্গলে তো এখনো বাকি রয়েছে, আমি সেখানেই যাব। হতেই তো পারে রাজকন্যা তার পোষা পাখির সাথে ঘুরতে ঘুরতে জঙ্গলে চলে গিয়েছে। প্রহরীরা সবাই প্রস্তুত হও, আমার জন্য ঘোড়ার গাড়ির ব্যবস্থা করো। জঙ্গলের দিকে যাব আমরা। মন্ত্রী প্রহরীদের সাথে করে জঙ্গলের দিকে রওনা দেয়। ওদিকে ধীরে ধীরে মহারাজের জ্ঞান ফিরতে থাকে। রাজকুমারী, কন্যা আমার, চোখের মণি, কোথায় মা তুই? কোথায় তুই? মহারাজ, আপনি কথা বলবেন না। আমার দেয়া ওষুধে আপনার খুব কম সময়ের জন্য জ্ঞান ফিরে এসেছে, কিন্তু আপনার উপর থেকে বিষের প্রভাব কেটে যায়নি। বিষ? আমাকে বিষ দেবে? আর বুদ্ধ, তুমি এখানে কেন? রাজপুত্র কোথায়? মহারাজ, রাজবৈদ্য আপনার চিকিৎসা করে আপনাকে সুস্থ করতে পারছিল না, তাই রাজকন্যা আমাকে ডেকে এনেছেন। কিন্তু রাজকন্যা কোথায়? আমার কন্যা কোথায়? ওকে দেখার জন্য চোখ জুড়িয়ে যাচ্ছে আমার। আপনি চুপচাপ শুয়ে থাকুন মহারাজ, রাজকন্যা কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবেন। সামিরের প্রশ্ন শুনে রাজকন্যা ভাবতে থাকে সামিরকে সে সবকিছু খুলে বলবে। রাজকন্যা, আমার মনে হয় চিন্তার কোনো কারণ নেই। আপনি সামিরকে সব কথা খুলে বলতে পারেন। ভেবে দেখুন, ও যদি আপনার শত্রু হতো তাহলে কি আমাদের দুইবার বাঁচাতো? বেশ সামির, তুমি যেহেতু দুইবার আমাকে বাঁচিয়েছো তাই তোমাকে বিশ্বাস করা যায়। শোনো, এই নীল মাটি নিচ্ছি আমি আমার বাবার জন্য। আমার বাবাকে যে নীরব বিষ দেওয়া হয়েছে, এই বিষ এই নীল মাটির দ্বারাই কেটে যাবে। মহারাজকে বিষ দেওয়া হয়েছে? কি বলছেন কি রাজকন্যা? এত বড় দুঃসাহস কার? কার আবার? অত্যাচারী মন্ত্রী এই সাহস দেখিয়েছে। আপনারা সব জানার পরেও চুপ করে কেন সহ্য করছেন সবকিছু? মন্ত্রীকে শাস্তি দিন, ওকে মৃত্যুদণ্ড দিয়ে দিন। সেটাই তো পারবো না, কারণ প্রাসাদের সকল কর্মচারী, রক্ষী, প্রহরীরা, এমনকি সভাসদগণও যারা আছেন সকলেই মন্ত্রীর অনুগত। কেউ আমাদের কোনো কথা শুনবে না। আপনি ভাববেন না রাজকন্যা, আজ থেকে আমি আপনার পাশে আছি। মন্ত্রী মশাই আপনার কিংবা মহারাজের কারোই কোনো ক্ষতি করতে পারবে না। বেশ, আমি নীল মাটি নিয়ে নিচ্ছি। আমি থাকতে আপনি কেন কষ্ট করে মাটি নিতে যাবেন? সামির এই কথা বলে নীল মাটি তুলে নেয়। এবার চলুন রাজকন্যা, আমাদেরকে ফিরতে হবে। এমনটা বলে সামির রাজকন্যা এবং সুখ পাখিকে নিয়ে যাত্রা শুরু করে রাজপ্রাসাদের দিকে। ওদিকে মন্ত্রী প্রহরীদেরকে নিয়ে জঙ্গলে পৌঁছে যায়। জঙ্গল পাড়ি দিতে গিয়ে মন্ত্রীর চোখ পড়ে একটি নুপুরের দিকে। এই প্রহরীরা, থামো তোমরা!
মন্ত্রী নুপুরটি হাতে তুলে নেয়। ও, তাহলে আমার সন্দেহ সঠিক। রাজকন্যা জঙ্গলের দিকে এসেছে, কিন্তু সে কেন জঙ্গলের দিকে আসতে যাবে? শুধু যে রাজকন্যা নিজের পোষা পাখির কারণে জঙ্গলে আসবে, এটা কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না। নিশ্চয় অন্য কোনো ব্যাপার আছে। মন্ত্রী মশাই, এটা কার নুপুর হতে পারে? আমি এই নুপুর রাজকন্যার পায়ে দেখেছি। তার মানে কি রাজকন্যা জঙ্গলের দিকে এসেছে? তাহলে তো আমাদের দ্রুত এগিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, চলো সবাই। রাজকন্যা জঙ্গলে যেখানে লুকিয়ে থাকুক না কেন, ওখানে খুঁজে বের করতে হবে আমাদের। মন্ত্রী প্রহরীদেরকে সাথে নিয়ে জঙ্গলের আরো ভিতরের দিকে চলে গেল। ওদিকে সামির রাজকন্যার সুখ পাখিকে নিয়ে সেই পথেই ফিরছিল। রাজকন্যা, সামির, অনেকগুলো ঘোড়ার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, কেউ হয়তো এদিকেই আসছে। সুখ পাখি, আমরা দুজন কোনো গাছের আড়ালে লুকিয়ে যাই। তুমি উড়ে গিয়ে দেখো কারা আসছে এদিকে। সামির এমনটা বলে রাজকন্যাকে নিয়ে একটি বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ে। সুখ পাখি উড়ে গিয়ে দেখে মন্ত্রী অনেক প্রহরীদেরকে নিয়ে এদিকে আসছে। সর্বনাশ, এ তো বেঈমান মন্ত্রী মশাই। নির্ঘাত রাজকন্যাকে খোঁজার জন্য মন্ত্রী এদিকেই আসছে। আমাকে গিয়ে রাজকন্যাকে এক্ষুনি জানাতে হবে। সুখ পাখি উড়ে এসে রাজকন্যাকে সবটা জানায়। রাজকন্যা, মন্ত্রী মশাই এদিকে আসছে। আমার মনে হয় সে আপনাকে খুঁজতে এদিকে আসছে। তাহলে এখন কি হবে? সে যদি জানে আমি নীল মাটি নিতে এখানে এসেছি, তাহলে তো সমস্যা হয়ে যাবে। ও কখনোই আমার বাবাকে সুস্থ হতে দেবে না। আমি তো আপনার সাথে আছি, একবার বলেছি তো আপনাকে সব সময় সব বিপদ থেকে আমি রক্ষা করব। সামির, তুমি আমাকে রক্ষা করতে যাবে কেন শুনি? আমি তোমার কে? তুমি আমার জন্য এত কিছু কেন করবে? রাজকন্যা, আবার শুরু হলো আপনার এই কথা। এখন এসবের সময় না, চলুন আমরা ওদিকটায় লুকিয়ে যাই। ওইদিকে দেখুন, ওখানে ঝোপের আড়ালে লুকালে আমাদেরকে কেউ খুঁজে পাবে না। হ্যাঁ, ঠিক আছে, চলো। সামির এরপর সুখ পাখি আর রাজকন্যাকে নিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। ওদিকে রাজা রাজকন্যার চিন্তায় আবারও অসুস্থ হয়ে পড়ে। কে আছো? আমাকে আমার কন্যার খবর জানাও। ও কোথায়? ও কেন এখনো ফিরছে না? মহারাজ, কাউকে ডাকবেন না দয়া করে। আপনার জ্ঞান ফেরার খবর মন্ত্রীর কানে গেলে সর্বনাশ হয়ে যাবে। আর নিজের অবস্থা দেখেছেন আপনি? আপনি তো আরো বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। বৈদ্য, আমি এ রাজ্যের রাজা। মরতে বসেছি, এটা ঠিক, কিন্তু এখনো মরে যায়নি। আর কার এত দুঃসাহস যে আমার কথা না শুনে মন্ত্রীকে সাহায্য করবে? আমি ওই মন্ত্রীকে পদচ্যুত করব। আগে আপনার উপর থেকে বিষের প্রভাব কেটে যাক, এরপর যা করার করবেন। আপনার শরীর এখনো যে খুব খারাপ। রাজা রাজকন্যার নাম নিতে নিতে আবারও জ্ঞান হারিয়ে ফেলেন। এ কি হলো? আবারও মহারাজ জ্ঞান হারিয়ে ফেললো। মহারাজের যে শারীরিক অবস্থা, রাজকন্যা নীল মাটি নিয়ে না ফেরা পর্যন্ত ওনাকে যে করেই হোক সামলাতে হবে। মন্ত্রীর ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না। ওদিকে মন্ত্রীর মা কৌশলা রাজার কক্ষে এলো। বৈদ্য মশাই, শুনলাম আপনিও নাকি আমার পুত্রের অনুগত্য। জি, আমি মন্ত্রী মশাইয়ের অনুগত। তাহলে বলুন আমাকে, মহারাজের মৃত্যু সংবাদ কখন শুনবো? এই সুসংবাদ শোনার জন্য আমি অনেক কাল ধরে অপেক্ষা করছি। আমার এখনো মনে আছে, মহারাজ আমার স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছিল। সে প্রতিশোধ আমার পুত্র নিচ্ছে। শুধু কি তাই, মহারাজের থেকে তার রাজ্য, এমনকি রাজকন্যাকেও নিজের করে নেব। কৌশল্যা এমন বলে রাজার কক্ষ থেকে চলে যায়। আর ওদিকে মন্ত্রীর চোখে ধুলো দিয়ে
ঝোপের আড়ালে লুকিয়ে থাকে রাজকন্যা এবং সামির। মন্ত্রী এই স্থান থেকে এখনো কেন যাচ্ছে না? ও কি কিছু বুঝতে পারলো নাকি? রাজকন্যা, আপনি দয়া করে মুখ বন্ধ রাখুন, নইলে তার বুঝতে বাকি থাকবে না কিছু। আরে, মন্ত্রী যেখানে ঘোড়া নিয়ে দাঁড়িয়েছে সেখানে তো আমার একটা পালক পড়ে আছে। আমার মতো সুন্দর পালক আর কোনো পাখির নেই। ওই পালক দেখে মন্ত্রী বুঝে না যায় যে আমরা আশেপাশেই আছি। সুখ পাখি, তোমার রাজকন্যা না হয় মাথায় বুদ্ধি কম, তাই বলে তুমিও এত বড় ভুল করবে? পালক ফেলে এসেছো ওখানে। আপনার মাথাতেও দেখছি বুদ্ধি আমার থেকেও কম, তাই এরকম প্রশ্ন করছেন। ও তো ছোট্ট একটা পাখি, ও কি ইচ্ছে করে নিজের পালক ফেলে এসেছে? বুঝলে সেনাপতি, আমার মনে হয় আশেপাশে কোথাও রাজকন্যা লুকিয়ে আছে আমার হাত থেকে বাঁচার জন্য। আপনি কি করে বুঝলেন যে উনি আশেপাশে লুকিয়ে আছে? ওই দেখো, রাজকন্যার পোষা পাখিটার পালক ওখানে পড়ে আছে। শোনো, তোমরা সবাই এখান থেকে জঙ্গলের চারদিকে ছড়িয়ে যাও। আশা করি খুব দ্রুত রাজকন্যাকে খুঁজে পাবো আমরা। ধুর, এভাবে লুকিয়ে থাকা আমার পক্ষে সম্ভব না। শোনো সামির, এই নীলমাটি তুমি তোমার কাছে রাখো। তুমি তো প্রাসাদের দেয়াল টপকে অনেকবার আমার কক্ষে গিয়েছো, আরেকবার পারবে না যেতে? এই কথা কেন বলছেন রাজকন্যা? আমি আপনার জন্য হাজার হাজার বার দেয়াল টপকে যেতে পারি। শোনো, এখন আমি আর সুখ পাখি মন্ত্রীর কাছে গিয়ে ধরা দিচ্ছি। আমাদের হাতে নীলমাটি দেখলে মন্ত্রীমশাই সন্দেহ করবে, তাই আমি চলে যাওয়ার পরে যেভাবেই হোক তুমি এই নীলমাটি আমাকে দিয়ে আসবে। কি, পারবে তো? অবশ্যই রাজকন্যা, আমি তো আগেই বলেছি আমি আপনার সাথেই আছি। রাজকন্যা এরপর সুখ পাখিকে নিয়ে মন্ত্রীর সামনে যায়। কি ব্যাপার মন্ত্রী মশাই, আপনি এখানে কেন? আমাকে খুঁজতে এসেছেন? আগে আপনি বলুন, আপনি এখানে একা একা কেন এসেছেন? সারা রাত ঘুম হয়নি, তাই ভোরের দিকে যখন দেখলাম আমার দ্বাররক্ষীরা ঘুমাচ্ছে, সেই সুযোগে জঙ্গলের এদিকটাই ঘুরতে এসেছিলাম পাহাড়ি ঝর্ণা দেখতে। রাজকন্যা, আপনার পাহাড়ি ঝর্ণা দেখতে ইচ্ছে করেছে? সেটা আপনি আমাকে আগেই বলতেন, আমি নিজে নিয়ে আসতাম আপনাকে। জানেন এই জঙ্গলে কত হিংস্র প্রাণী থাকে, ওরা যদি আপনার কোনো ক্ষতি করে দিত? সে আমার চিন্তা আমি করব। এবারে সরে যান, আমাকে ঘোড়ার গাড়িতে চড়তে দিন। রাজকন্যা ঘোড়ার গাড়িতে উঠে বসে আর রওনা দেয় প্রাসাদের উদ্দেশ্যে। ওদিকে সামিরও মন্ত্রী ও প্রহরীদের চোখ ফাঁকি দিয়ে প্রাসাদের দিকে যেতে থাকে। আমাকে রাজকন্যা অনেক বড় দায়িত্ব দিয়েছে, এটা তো আমাকে পালন করতেই হবে। সামির দ্রুত হাঁটতে থাকে আর দ্রুত হাঁটতে গিয়ে মুকেশের সামনে পড়ে যায়। আরে সামির, এত জোরে কোথায় যাচ্ছিস তুই? রাজকন্যার কক্ষে। এই সামির, তোর মাথায় ঠিক আছে তো? তুই নিজে কি বলছিস এটা জানিস তো? রাজকন্যা যদি ধরে ফেলে তোকে একদম মৃত্যুদণ্ড দেবে। আমি সব জানি মুকেশ, আমি রাজকন্যার আদেশেই সেখানে যাচ্ছি। ওনার পাশে আমার থাকা প্রয়োজন। এই কি বলছিস কি তুই? মাথা ঠিক আছে তো তোর? রাজকন্যার চারদিকে এত রাজকুমার থাকতে তোকে কেন ডাকবে? আরে ভাই, আমি তোকে পরে সব বলবো, এখন আমার পথ থেকে সরে দাঁড়া। আমি দ্রুত না গেলে মহারাজের জীবন বিপন্ন হতে পারে। ভাই সত্যি তোর কথা শুনে আমার মাথা ঘুরে যাচ্ছে। মুকেশকে অনেক কথা বলার পরেও মুকেশ একটার পর একটা অযথা কথা বলে যাচ্ছিল, তাই সামির বাধ্য হয়ে চলে যায় প্রাসাদের দিকে। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের, রাজকন্যা এবং সামিরের প্রচেষ্টায় রাজা কি সুস্থ হয়ে উঠবে? জানতে হলে রূপকুমারী ও সুখ পাখির পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। ঈগল ডাকিনীর হাত থেকে নিজেকে বাঁচা আর তোতা আর টিয়ে ঈগলের পিছু পিছু রওনা দেয় পলাশপুর রাজ্যের দিকে। না, রাজবধূ! বৌদ্ধ ঈগল, সাবধান! দেখো,
ডাকিনীমা একের পর এক ছুরি ঈগলের দিকে নিজের আকৃতি অনেক বড় করে নেয় আর এরপর রূপালীর শেকল পায়ের নখের আঘাতে খুলে ফেলে। রূপালী মুক্ত হয়ে যায়। তোতা, আমার প্রিয় বন্ধু রাজকুমার এলো না তো। কতদিন পর আমি মুক্ত হলাম। ঈগল সহ আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ।